স্ক্যাবিজ সম্পর্কে আমরা শুনেছিলাম আপনার কাছে। স্ক্যাবিজের ক্ষেত্রে আসলে ঔষধ ব্যবহারের যে নিয়মটি সেটি আমরা একটু বিশেষভাবে শুনতে চাই আপনার কাছে। এটা আসলে অতি জরুরি। ওষুধ ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট স্ক্যাবিসের চিকিৎসার ক্ষেত্রে। তো স্ক্যাবিসে আমরা সাধারণত দেখা যায় যে কিছু ওষুধ দিয়ে থাকি ব্যবহারের জন্য। এই ব্যবহার বিধিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত বলি যে একেবারে চিন টু টো, একেবারে চিন থেকে শুরু করে পা পর্যন্ত ওষুধ ব্যবহার করতে হবে। ওষুধ ভেদে এটা কখনো এক রাত্রের জন্য কিংবা 3 রাত্রের জন্য কিংবা 5 রাত্রের জন্য কিন্তু আমরা দিয়ে থাকি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ইনফেন্ট যারা তাদের ক্ষেত্রে কিন্তু মাথাও স্ক্যাবিস দেখা যায় বা গালেও স্ক্যাবিস দেখা যায়। তো সেই ক্ষেত্রে ব্যবহার বৃদ্ধিটাও কিন্তু যেসব জায়গায় স্ক্যাবিস দেখা যায় একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, কিন্তু মুখে বা চোখের ভিতরে যাতে না যায় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এবং পরিবারের সবাই একত্রে ব্যবহার করতে হবে। সেই সাথে শুধু ওষুধ ব্যবহার করলেই চলবে না, যেহেতু এটি একটা পোকা দিয়ে হয়, তার যে ব্যবহারের জিনিসপত্র সেখানেও কিন্তু পোকাটা বাঁচতে পারে মানুষের শরীরের বাইরেও। হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু মানে গরম পানি দিয়ে ধুয়ে ইস্ত্রি করতে হবে। আচ্ছা, শুধু ধুলেই চলবে না, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং রিঅ্যাপ্লিকেশন বলে একটা কথা আছে, প্রথমবার ব্যবহারের পরে 7 দিন পরে আমরা কখনো কখনো আবার নতুন করে আবার ব্যবহার করতে দিই, যেটিও বাসার সবাইকেই করতে হবে। আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে, যেহেতু এটি সম্পর্কিত, আমি একটু কমনলি জানতে চাই যে খুব কমন যৌনরোগ হিসেবে কি ধরনের রোগী আপনাদের কাছে আসেন, বা আমরা অনেক সময় এরকম শুনি মানুষ অনেক অপচিকিৎসার শিকার হন বিভিন্ন যৌন সমস্যায়। এই বিষয়ে আপনার মেসেজ কি আছে? ইদানিং কিন্তু আমরা যৌন রোগ সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে থাকি, বিশেষ করে হার্পেস ইনফেকশন যেটা সাধারণত আমরা সকলেই চিনি জঠোসা বলে, ঠোঁটে যেটা হয় সেটা কিন্তু জেনিটালিয়াতেও হয়, এটাকে বলি আমরা জেনিটাল হার্পেস। এটির উপদ্রব ইদানিং বেশ আমরা পাচ্ছি। এছাড়াও অতি প্রাচীনকাল থেকে যেই সমস্ত যৌন সমস্যাগুলো ছিল, সিফিলিস এবং গনোরিয়া, সেগুলোও কিন্তু আমরা পাচ্ছি। আমাদের দেশে যদিও এইডসের পেশেন্ট কিছুটা কম, কিন্তু তারপরও একেবারে পাওয়া যায় না সেরকম না। তো সেই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে। এছাড়াও জেনিটাল ওয়ার্ড, যৌনাঙ্গে এক ধরনের আঁচিল, এটাও কিন্তু আমরা প্রচুর পেয়ে থাকি। তো এই সম্পর্কে আসলে জনসচেতনতার দরকার, জনসচেতনতা। এছাড়া আরও এক ধরনের রোগী আমাদের কাছে আসেন, যারা আসেন আসলে লস অফ লিবিডো বা তার সেক্সুয়াল মানে ইরেকটাইল ডিসফাংশন কিংবা তার যৌন আগ্রহ নেই বা অনীহা কাজ করে, এই ধরনের বেশ মহিলা এবং পুরুষ উভয় ধরনের রোগী কিন্তু আমরা পেয়ে থাকি। জি, আপনার কাছে আমরা রোগগুলো সম্পর্কে জানলাম, যেগুলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে অথবা কমনলি যে সকল সমস্যা নিয়ে রোগীরা আসছেন। সেই সাথে সাথে আমরা এই মেসেজটিও আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দিতে চাই, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় এই বিষয়টিকে নিয়ে অনেক অপচিকিৎসার শিকার হই। অনেক ঔষধ যেগুলি আসলে ব্যবহার করা উচিত নয় সেরকম চিকিৎসার শিকার হই, হয়তো বা সঠিক চিকিৎসকের কাছে না গিয়ে আমরা কিছু টোটকা চিকিৎসা করে বরং আমরা নিজেরা ক্ষতি করি। অনেক সময় লজ্জার কারণেও আমরা এই জিনিসগুলো চিকিৎসকের কাছে খুলে বলতে চাই না। সেই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন আমাদের দর্শকদের প্রতি আমার পরামর্শ থাকবে যে যৌন রোগও 8-10টা সাধারণ রোগের মতো কিন্তু একটা রোগ। আপনার যদি কোনো সমস্যা মনে হয় যে সেটি হোক যৌন রোগের লক্ষণগুলি সাধারণত থাকে যে পেশাবের রাস্তা দিয়ে পুঁজ যাওয়া, যেটি গনোরিয়ার ক্ষেত্রে আমরা দেখি, কিংবা একটা ক্ষত, যৌনাঙ্গে ক্ষত, যেটা আমরা সাধারণত সিফিলিসের ক্ষেত্রে দেখি, যেটাতে কোনো ব্যথা থাকে না, কিংবা যৌনাঙ্গে আঁচিল তো আমরা কম বেশি সবাই চিনি। এই ধরনের সমস্যা দেখা দিলে কিন্তু কোনো রকম দেরি না করে, কোনো রকম অপচিকিৎসার শিকার না হয়ে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ এই রোগগুলো কিন্তু নিরাময় সম্ভব। আমরা আরও স্কিন ডিজিজ সম্পর্কে বেশ কিছু তথ্য পেতে চাই আপনার মাধ্যমে। আমরা এক্সিমা সম্পর্কে শুনি। এক্সিমা খুব কমন একটি রোগ, অনেকের ক্ষেত্রেই হয়। আসলে এক্সিমার লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয় এটি সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। এক্সিমার যেই লক্ষণটি সবসময়ই থাকবে সেটি হচ্ছে চুলকানি থাকবেই। সেই সাথে আমরা দেখি যে যদি এক্সিমাটি অ্যাকিউট এক্সিমা বা নতুন এক্সিমা হয়, তাহলে দেখা যায় যে অনেক সময় ছোট ছোট ফুসকুড়ি, কিছুটা পানি, এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। যদি পুরানো হয় তাহলে দেখা যায় যে চামড়া শক্ত হয়ে গেছে এবং সেই সাথে স্কেল এবং কালারটা ডিসকালার হয়ে গেছে, কালো, এবং এটাকে বলি আমরা লাইকেনিফিকেশন, মানে চামড়াটা মোটা হয়ে কালো হয়ে গেছে, এবং সেই সাথে চুলকানি তো থাকবেই। এটি সাধারণত দেখা যায় যে আমাদের যে শরীরের যে হাতে দেখা যেতে পারে বা শরীরের বাহিরের দিকে যে চামড়াটা রয়েছে সেই জায়গাগুলোতে বেশি দেখা যায়। তো এই এক্সিমা কিন্তু অনেক ধরনের। বাচ্চাদের এক ধরনের এক্সিমা হয় যেটাকে বলি আমরা অ্যাটোপিক এক্সিমা, এটা বড়দেরও হতে পারে, তবে বাচ্চাদেরই বেশি হয়।
এমনি বড়দের ক্ষেত্রে আমরা দেখি লাইকেন সিমপ্লেক্স ক্রনিকা, যেটা অনেক দিন ধরে চুলকানোর ক্ষেত্রে চুলকাচ্ছে, বিশেষ করে পায়ে হাতে এসব জায়গায় দেখা যায় চামড়া মোটা হয়ে যাচ্ছে, বছরের পর বছর থাকছে, চুলকাচ্ছে, কিছুটা ভালো হচ্ছে আবার কিছুটা আবার খারাপ হচ্ছে। এক্সিমা সাধারণত শীতকালে বেশি বাড়ে, শীতকালে বেশি, গরমকালে কম্পারেটিভলি ভালো থাকে, যেহেতু এটা স্কিন ড্রাইনেসের সাথে একটা সম্পর্ক আছে। শীতকালে এক্সিমাটাকে আমরা বেশি বাড়তে দেখি।